আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের উপর অনেকগুলো এমসিকিউ সলভ করব। তো আশা করছি তোমরা কোষ রসায়ন ক্লাসের যে দাগানা বইয়ের ক্লাসটা ছিল সেটা করে আসছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলছে একটু সেট করে নিই এইভাবে যাতে ক্লিক করলে আচ্ছা হয়েছে। প্রথম কোশ্চেন বলছে রাইবোজ কি? বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালডোহেক্সোজ নামে পরিচিত ডিএনএ এর মূল উপাদান। ডিএনএ এর মূল উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ, তাই না? অ্যালডোহেক্সোজ নামে পরিচিত 60 ডিগ্রি সেলসিয়াস তাপে তাপে গলে না, আলটিমেটলি 60 ডিগ্রিতে না। এটা কিন্তু হেক্সোজ না, আলটিমেটলি রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ। রাইবোজ হচ্ছে, আরে কত বড়, ওয়েট, আচ্ছা এটা একটু মোটা হয়ে গেছিল, এবার ঠিক আছে, কালারটা অনেক গাঢ় হয়ে গেছিল আর কি। আচ্ছা, তো বলছে কি অ্যালডোহেক্সোজ নামে পরিচিত না, সুযোগ নাই সেটা হওয়ার, কারণ কি রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ। রাইবোজ হচ্ছে একটা পেন্টোজ শর্করা, সো হেক্সোজ হওয়ার সুযোগ নাই। আর রাইবোজের গলনাঙ্ক দিছে 60 ডিগ্রি সেলসিয়াস, তবে রাইবোজের গলনাঙ্ক কিন্তু 60 ডিগ্রি সেলসিয়াস নয়। তারপর ডিএনএ এর মূল উপাদান, নো, ডিএনএ এর মূল উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ, সো রাইবোজ হওয়ার কোনো সুযোগ নেই, তাইলে আনসার হচ্ছে প্রথমটা। ওকে, হ্যাঁ ঠিক আছে। গ্লাইকোজেন বিষয়ে কোনটি সঠিক? পেশির কাজে শক্তি যোগান দেয়, উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, নো। আয়োডিন দ্রবণে নীল বর্ণ দেয়, না। গ্লাইকোজেন হচ্ছে আয়োডিন দ্রবণে কী রং দেয় জানো? গ্লাইকোজেন হচ্ছে আয়োডিন দ্রবণে লাল বর্ণ দিয়ে থাকে। তারপর পানিতে সম্পূর্ণভাবে দ্রবণীয়, নো। সো আনসার হচ্ছে পেশির কাজে শক্তি দিয়ে থাকে এটা। ওকে, গ্লাইকোজেন কিন্তু প্রাণী দেহে সঞ্চিত হয়, নট উদ্ভিদ দেহ। আচ্ছা, সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক? সহজে হজম হয়, নো। শাখান্বিত পলিমার, সেলুলোজ, তাই না? এটা হচ্ছে বিটা গ্লুকোজ, বিটা 1 ডি গ্লুকোজে তৈরি হয়, এবং সেলুলোজ হচ্ছে তোমার অশাখ পলিমার, সরল পলিমার, অশাখ পলিমার, ঠিক আছে? তাহলে শাখান্বিত হওয়ার সুযোগ নাই, মলের বেশিরভাগ খাদ্যের প্রধান উপাদান। হ্যাঁ, এই সি নাম্বারটা সঠিক, মলের বেশিরভাগ হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, আচ্ছা, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। ওকে, দুইবার কোশ্চেন আসছে, এটা ডেন্টালে দুইবার আসছে। গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি? এটি রিডিউসিং সুগার, হ্যাঁ রিডিউসিং সুগার, একে আখের চিনি বলা হয়, গ্লুকোজকে না। গ্লুকোজকে বলা হয় আঙুরের চিনি বা গ্রেপ সুগার, আখের চিনি নয়। গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, গ্লুকোজ হ্যাঁ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, সঠিক। ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না, এটাও ভুল, কারণ এটা হচ্ছে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয়। সো এই বি এবং ডি এই দুইটা হচ্ছে আনসার হবে এখানে। রিডিউসিং সুগার কোনটা? গ্লুকোজ একটা রিডিউসিং সুগার। আমরা জানি যে মনোস্যাকারাইড যতগুলো আছে বেশিরভাগই হচ্ছে রিডিউসিং, শুধুমাত্র সুক্রোজ বাদে। সুক্রোজ হচ্ছে নন রিডিউসিং, তাছাড়া মনোস্যাকারাইডগুলো কিন্তু রিডিউসিং হয়ে থাকে। সেলুলোজ কোন বন্ধনে বিদ্যমান? সেলুলোজে কোন বন্ধন বিদ্যমান? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। পলিস্যাকারাইড কোনটা? সেলুলোজ একটা পলিস্যাকারাইড। নিচের কোনটি রিডিউসিং সুগার? গ্লুকোজ একটা রিডিউসিং সুগার। ওকে, সেলুলোজ কি ধরনের যৌগ? হেক্সোজ মনোস্যাকারাইড, নো। ট্রায়োজ মনোস্যাকারাইড, হেপ্টোজ মনোস্যাকারাইড, নন রিডিউসিং সুগার। গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ মনোস্যাকারাইড। ওকে, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? 6, এই জন্যই তো হেক্সোজ। মস্তিষ্কের বিকাশের জন্য কোনটি একান্ত প্রয়োজন? গ্লুকোজ। হ্যাঁ, গ্যালাক্টোজ, ও রিয়েলি? এটা বইতে পাই নাই তো আমি এটা।
আচ্ছা, মস্তিষ্কের বিকাশের জন্য এটা একটু মার্ক করে রাখা দরকার। হ্যাঁ, এটা একটু গাঢ় করি। হ্যাঁ, তাহলে মস্তিষ্কের বিকাশের জন্য গ্যালাক্টোজ প্রয়োজন। দেখি কি লিখছে ডেসক্রিপশনে। মস্তিষ্কের বিকাশের জন্য গ্লুকোজ ও গ্যালাক্টোজ উভয়ই প্রয়োজনীয়, তবে শিশুদের ক্ষেত্রে গ্যালাক্টোজ অধিক ভূমিকা রাখে। এখানে কি শিশুদের কথা বলেছে? বলেনি তো। আচ্ছা, বিকাশ মান, তাই না? বিকাশের জন্য মানে ছোটদেরই তো মস্তিষ্কের বিকাশ বেশি হয়, তাই না? তো ছোটরা যেহেতু দুগ্ধ পান করে, মায়ের দুগ্ধ পান করে, তো দুধে কি থাকে? গ্যালাক্টোজ থাকে, রাইট? তো আমরা জানি এমনি গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুইটাই মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এজন্যই কিন্তু আমি গ্লুকোজেরটা আগে দাগাইছিলাম, গ্যালাক্টোজ আগে না দেখে। তো যেহেতু বিকাশের কথা বলছে শিশুদের ক্ষেত্রে, সো সি হচ্ছে আনসার। গ্যালাক্টোজটা বেশি গ্রহণযোগ্য আর কি। অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্নের কোন মনোস্যাকারাইড পাওয়া যায়? ফ্রুক্টোজ পাওয়া যায়। শুষ্ক উদ্ভিদের ওজনের কত শতাংশ কার্বোহাইড্রেট? আচ্ছা, এটা হচ্ছে 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। নিচের কোনটি বিজারক শর্করা? মল্টোজ, সুক্রোজ, গ্লাইকোজেন। বিজারক শর্করা মানে কি? রিডিউসিং। বিজারক শর্করা মানে হচ্ছে রিডিউসিং শর্করা, সেটা বলতেছে, তাই না? তো গ্লাইকোজেন এটা হচ্ছে পলিস্যাকারাইড, সো এটা হবে না। সুক্রোজ একটা নন রিডিউসিং। সেলোবায়োজ এটা আসে কোথা থেকে? সেলোবায়োজ আসে হচ্ছে সেলুলোজের আংশিক ভাঙনে, সো এটাও হবে না। মল্টোজ এটা হচ্ছে একটা বিজারক শর্করা। ও ওয়েট 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 ওয়েট, গিভ মি ওয়ান মিনিট। আরে ভুল করলাম এটা। আচ্ছা, ভুল করছি কেন? দারুণ কোশ্চেন তো এটা। ভুল করছি, ভুল করার পেছনেও কারণ আছে। দেখো, ম্যালটোজ কি নন রিডিউসিং না, কিন্তু এই যে মাল্টোজ এটা যে নন রিডিউসিং তা কিন্তু না। মল্টোজও কিন্তু রিডিউসিং সুগার, কিন্তু কীরকম রিডিউসিং? এটা হচ্ছে আংশিক রিডিউসিং। মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। আমি কিন্তু ভুল করি নাই। তবে গ্রহণযোগ্য হচ্ছে সেলোবায়োজ। কেন? সেলোবায়োজ হচ্ছে টোটাল রিডিউসিং, মানে এটা পুরোপুরি রিডিউসিং একটা শর্করা, বাট মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং শর্করা। সেলোবায়োজটা আসে কোথা থেকে? সেলোবায়োজ আসে হচ্ছে সেলুলোজ বা লিগনিনের আংশিক ভাঙনের ফলে হচ্ছে সেলোবায়োজ উৎপন্ন হয়। আর এই সেলোবায়োজ যেটা, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। আর সেলোবায়োজটা হচ্ছে তোমার কি হয়? রিডিউসিং শর্করা। ম্যালটোজও কিন্তু রিডিউসিং, তবে আংশিক রিডিউসিং, এটা মাথায় রাখতে হবে। ভালো কোশ্চেন ছিল এটা। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? মানবদেহে বিদ্যমান অ্যামিনো অ্যাসিডগুলো প্রায়ই আলফা অ্যামিনো অ্যাসিড হয়। হ্যাঁ, ঠিক। তারপর হচ্ছে টারপেন্টাইন একটি উদ্বায়ী তেল। দেন সেলুলোজ একটি বিজারক প্রকৃতির পলিস্যাকারাইড। নো, এটা ভুল, বিজারক নয়। সবুজ উদ্ভিদের গ্লাইকোজেন সম্পূর্ণরূপে অনুপস্থিত, সো সি হচ্ছে এখানে আনসার। অনুশীলনের কোশ্চেন। কোষের রাসায়নিক গঠনে কত শতাংশ পানি থাকে? এটা হচ্ছে 90%, 60 থেকে 90% আলটিমেটলি। তবে আমাদের আজিবুর স্যার বলতেছি, আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু একদম এক্স্যাক্ট নাম্বার দেওয়া নাই। ওনার বইয়ে কীরকম আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, সম্ভবত 60 থেকে 90% দেওয়া আছে। হ্যাঁ, 60 থেকে 90। তাহলে এইখানে আলিম স্যারের কোশ্চেন 90% অপশনে আছে, 60%ও আছে। আমার মনে হয় 90%টা দেওয়া ভালো। 80%, আচ্ছা। আলিম স্যার এটা 80% নিছেন, আচ্ছা। তবে আবুল হাসান স্যারের বই কিন্তু 60 থেকে 90 দেওয়া আছে। যেহেতু এটা অনুশীলনের কোশ্চেন, একটু মুখস্থ রাখতে হবে 80%, মানে 60 থেকে 90 যেটা, এটার মিডিল একটা মান নিছে 80%। কোনটি মনোস্যাকারাইড? আচ্ছা, রাইবোজ, মল্টোজ, সুক্রোজ, সেলোবায়োজ। রাইবোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, তবে পেন্টোজ মনে রাখবা, এটা হচ্ছে মনোস্যাকারাইড অ্যান্ড পেন্টোজ, এটা পেন্টোজ শর্করা। ওকে,
মনোস্যাকারাইড কোন বন্ধন দিয়ে পরস্পর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড গঠন করে? গ্লাইকোসাইডিক বন্ধনের দ্বারা। কি বলছে এটা? আলিম স্যারের বইয়ে এ দেওয়া আছে, তবে সঠিক উত্তর বি। হ্যাঁ ঠিক। নিম্নের কোনটি পেন্টোজ শর্করা নয়? রাইবোজ, রাইবোলোজ, ডিঅক্সিরাইবোজ। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কোনো পেন্টোজ শর্করা নয়। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? রাইবোজ। গ্লুকোজের আলফা লিঙ্কে হাইড্রোক্সিল যুক্ত থাকে 2 নম্বর কার্বনের ওপরে নাকি নিচে? খাইছে রে, উপরে নিচেও এটা দেখতে হবে। 2 নম্বর কার্বনের ওপরে নাকি নিচে? সম্ভবত ওপরে। খাইছে। গ্লুকোজ আলফা লিঙ্কে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে 1 নম্বর কার্বনের নিচে। আলিম স্যারের অনুশীলনী কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে এটা আলিম স্যারের অনুশীলনীর কোশ্চেন তো, আর অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম অনেক দিন আগে। তো আর এই ব্যাপারটা হচ্ছে আলফা লিঙ্কে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত থাকে কোথায় গ্লুকোজে, এটা চিত্র দেখে বুঝতে হবে। আর বড় কথা হচ্ছে আলিম স্যারের বইয়ে এটা আছে, আর আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু এটা সরাসরি নাই। আমরা আবুল হাসান স্যারের যে দাগানো বইটা এটা সলভ করাইছি, বাট এই কোশ্চেনটা কিন্তু আমাদের রাডারের মধ্যে ছিল না। যাই হোক, এটা একটু দেখে নিও। 1 নাম্বার কার্বনের নিচে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা যুক্ত থাকে। নিচের কোনটি রিডিউসিং সুগার নয়? আচ্ছা, সেলুলোজ কোনো রিডিউসিং সুগার নয়। মনে রাখার সহজ বুদ্ধি কোনটা? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, আর পলিস্যাকারাইডে রিডিউসিং সুগার থাকার কথা না। নিচের কোনটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড? আচ্ছা, অ্যারাবিনোজ, এরিথ্রোজ, গ্লুকোজ, ম্যানোজ। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড মানে পেন্টোজ, রাইট। এরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। এখন অ্যারাবিনোজ নাকি ম্যানোজ? সম্ভবত অ্যারাবিনোজ হবে। হ্যাঁ, অ্যারাবিনোজ হচ্ছে এখানে অ্যান্সার। কর্ন বা গ্রেপ সুগার কোনটি? কর্ন বা গ্রেপ সুগার কোনটা? এটা হচ্ছে গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বা কর্ন সুগার। কোনটি ইক্ষু ও বিটের চিনি নামে পরিচিত? সুক্রোজ। স্টার্চের রাসায়নিক সংকেত কোনটা? মাপ চাই দোয়াও চাই। এটা তো একদম ইজি কোশ্চেন রে ভাই। C12H22O11। ও এটা তো হচ্ছে, সরি এটা তো সুক্রোজ, রাইট। আমি সুক্রোজ পড়েছিলাম প্রথম, স্টার্চ করেছি তাই না? এখানে বলছে স্টার্চ। স্টার্চের রাসায়নিক সংকেত কোনটা? স্টার্চের রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5। আলিম স্যারের কোশ্চেন দেখে রেখো। এটা তো আমি যখন সলভ করছিলাম অনুশীলনী কোশ্চেন অনেক আগে, তখন এই কোশ্চেনটা ছিল না, পরে অ্যাড করছে মেবি। স্টার্চের রাসায়নিক সংকেত হচ্ছে C6H10O5। ধান, গম ও ভুট্টাতে কোন ধরনের শর্করা থাকে? গ্লুকোজ, সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ। স্টার্চ থাকে। উদ্ভিদ জগতে বিভিন্ন তন্তু কোনটি দিয়ে গঠিত হয়? সেলুলোজ দিয়ে। স্যাকারিন ও হেপারিন কোন ধরনের পদার্থ? স্যাকারিন। স্যাকারিনের মিষ্টতা কত? মনে আছে 500। তো এটা হচ্ছে একটা শর্করা। কোনটি রিডিউসিং সুগার? গ্লুকোজ একটা রিডিউসিং সুগার। মধুতে কোন মনোস্যাকারাইড বেশি পরিমাণে থাকে? মধুতে, তাই না? ফ্রুক্টোজ থাকার কথা। হ্যাঁ। সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার?
সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? আচ্ছা, সেলুলোজে কি থাকে? সেলুলোজে থাকে হচ্ছে বিটা বন্ড ডি গ্লুকোজ, বিটা বন্ড ডি গ্লুকোজ। তো গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। হ্যাঁ। হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে কোনটা? কার্বোহাইড্রেট। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট কত প্রকার? 2 প্রকার, একটা রিডিউসিং, একটা নন রিডিউসিং। কি বলছে? আজিবুর স্যারের বইয়ে উত্তর 3 দেওয়া কেন? নিচের কোনটি অবিজারক শর্করা, মানে হচ্ছে নন রিডিউসিং? সুক্রোজ। পাকা আঙুরে গ্লুকোজের শতকরা পরিমাণ কত? 12 থেকে 30 ভাগ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা? গ্লিসারঅ্যালডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কোথায়? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। মানে এই যে মনোস্যাকারাইডগুলো যখন বন্ধন গঠন করে ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড গঠন করে, তখন সেই বন্ধনগুলো হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন। নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোজ 4 ফসফেট হিসেবে বিরাজ করে? তো ইরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তো এইটা হওয়ার কথা আনসার। হ্যাঁ। নিচের কোনটি ডাইস্যাকারাইড? গ্লাইকোজেন পলিস্যাকারাইড, স্টার্চ এটাও একটা পলিস্যাকারাইড, সেলোবায়োজ এটা একটা ডাইস্যাকারাইড। ভালো কোশ্চেন। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক সংকেত কোনটা? C12H22O11। আর এইটা হচ্ছে সেই স্টার্চ, তাই না? C6H10O5 এটা হচ্ছে স্টার্চ সম্ভবত। এর একটু আগে দেখলাম যে কোশ্চেনটা, হ্যাঁ এই যে C6H10O5। সকল প্রকার সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে কোনটি থাকে? সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, র্যাফিনোজ। সালোক সংশ্লেষণকারী উদ্ভিদে সুক্রোজ থাকে। কীরকম সুক্রোজ থাকে? কারণ হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ প্রথমে গ্লুকোজ বানায়, দেন গ্লুকোজটা হচ্ছে সুক্রোজে কনভার্ট করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠায়, দেন ওইখানে জমা রাখে হচ্ছে স্টার্চ হিসেবে। কোনটি গ্লুকোজের সাথে সমপরিমাণ যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়? গ্লুকোজের সাথে কোনটা যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়? সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তুমি যদি সুক্রোজকে বিশ্লেষণ করো তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবা। কমপক্ষে কতটি মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে? কতটি মনোস্যাকারাইড পলিমারভুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে? আচ্ছা, 10 হবে সম্ভবত। দেখি কি দেওয়া। হ্যাঁ, আবার এখানে কি কি দিছে ডেসক্রিপশনে, যে স্যারের বইয়ে দেওয়া আছে 10, কিন্তু আলটিমেটলি 10-এর অধিক মনোস্যাকারাইড যুক্ত হয়ে পলিস্যাকারাইড হওয়ার কথা। সঠিক বলছে। কারণ মনোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10 কার্বন বিশিষ্ট হয়ে থাকে, এই 10-এর অধিক হওয়া দরকার। সবচেয়ে বেশি সেলুলোজ কোনটিতে থাকে? তুলাতে সবচেয়ে বেশি সেলুলোজ থাকে। কোন জৈব যৌগটি জীবমণ্ডলে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সেলুলোজ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? সেলুলোজ, গ্লাইকোজেন, অ্যামিনো অ্যাসিড, কোলেস্টেরল। সেলুলোজ। গ্লুকোজ শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে কোনটি? গ্লুকোজ শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে কোনটিতে? স্টার্চ, অ্যামাইলেজ, সেলুলোজ, অ্যামাইলোপেকটিন। আচ্ছা, ব্যাপারটা কি? এই যে সেলুলোজ যেটা, এটার ক্ষেত্রে হচ্ছে অশাখ, এটার ক্ষেত্রে অশাখ অবস্থায় থাকে। স্টার্চের ক্ষেত্রে কিন্তু শাখান্বিত অবস্থায় থাকে। ও ওয়েট 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 আমরা যদি আর একটু ডিপে গিয়ে একটু দেখি, স্টার্চ গঠন হয় কি কি নিয়ে? এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নিয়ে, তাই না? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন দুইটা মিলে হচ্ছে স্টার্চ গঠিত হয়। তো এই অ্যামাইলোজ যেটা, এটা হচ্ছে অশাখ হয়।
আর অ্যামাইলোপেকটিন হচ্ছে শাখান্বিত হয়, অ্যামাইলোপেকটিন হয়ে থাকে শাখান্বিত। সো আমরা যখন বই সলভ করছিলাম তখন কিন্তু দেখছিলাম যে স্টার্চে যেহেতু অ্যামাইলোপেকটিন সবচেয়ে বেশি থাকে, অ্যামাইলোপেকটিনের মনে হয় অবদান 80% আর অ্যামাইলোজের অবদান হচ্ছে 20%, এরকম কিছু। সো অ্যামাইলোপেকটিন যেহেতু শাখান্বিত, স্টার্চও সামগ্রিকভাবে শাখান্বিত হয়ে থাকে। তো আনসার হচ্ছে এখানে ডি। অন্যদিক থেকে চিন্তা করলে শাখা প্রশাখায় বিন্যস্ত থাকা যে ব্যাপারটা, স্টার্চও হয়, কিন্তু চিন্তা করলে স্টার্চটাও হয়, ঠিক আছে। অন্যভাবে চিন্তা করলে স্টার্চটাও এখানে আনসার হয় আসলে। সম্ভাব্য কোশ্চেনে চলে আসি হাসান স্যারের। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কীরকম? 1:2:1। উদ্ভিদদেহ গঠনকারী পদার্থগুলার কার্বন কাঠামো প্রদান করে, উদ্ভিদদেহ গঠনকারী পদার্থগুলার কার্বন কাঠামো প্রদান করে অ্যামিনো অ্যাসিড, কোএনজাইম, লিপিড, কার্বোহাইড্রেট। আচ্ছা, কাঠামোটা প্রদান করে হচ্ছে উদ্ভিদদেহ গঠনের ক্ষেত্রে কার্বোহাইড্রেট কিন্তু ভূমিকা রাখে। কোনটি নন সুগারের উদাহরণ? নন সুগার, আচ্ছা সুক্রোজ মিষ্ট, ঠিক আছে, ফ্রুক্টোজও মিষ্ট, সেলুলোজ হচ্ছে নন সুগার। মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 থেকে 10 হয়ে থাকে। ওকে। রিডিউসিং সুগার বেনেডিক্ট দ্রবণে কোন বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে থাকে? আচ্ছা, রিডিউসিং সুগার বেনেডিক্ট দ্রবণে হচ্ছে লাল বর্ণ দিয়ে থাকে। কোনটি গ্লুকোজের বৈশিষ্ট্য নয়? সাদা দানাদার পদার্থ, ইথারে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে সামান্য দ্রবণীয়। আচ্ছা, গ্লুকোজ ইথারে দ্রবণীয় হয় না সম্ভবত, দেখতে হবে, নট শিওর আমি। হ্যাঁ, এটাই। আচ্ছা, বিভিন্ন ফল সংরক্ষণে ব্যবহৃত হয় গ্লুকোজ। রোগের পথ্য হিসেবে কোনটির ব্যবহার বহুল পরিচিত? গ্লুকোজের ব্যবহার। কোনটি শ্বসনের প্রাথমিক পদার্থ? গ্লুকোজ। দ্বিতীয় পদার্থ কোনটা? সেকেন্ডলি হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে সুক্রোজে কনভার্ট হয়, অ্যান্ড লাস্টে হচ্ছে স্টার্চ। সুক্রোজের গলনাঙ্ক কত? সুক্রোজের গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি মেনলি, সম্ভবত। হ্যাঁ। পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট কি হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়? এটা দেখেছি আমরা, একটু আগে বলছি, সুক্রোজ হিসেবে। সেলোবায়োজের ভাঙনে পাওয়া যায়। সেলোবায়োজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তো এখানে হচ্ছে দুটা গ্লুকোজ থাকে সম্ভবত, দেখতে হবে। হ্যাঁ, সেলোবায়োজে হচ্ছে দুইটা গ্লুকোজ পাওয়া যায়। আমি এটা কনফিউশনে ছিলাম কেন, কারণ এটা দাগানো লাইনের বাইরে, দাগানো লাইনে নাই। হাসান স্যারের বইয়ে এটা ওইভাবে উল্লেখ নাই দাগানো লাইনে, এই জন্য একটু কনফিউজড ছিলাম। বাট ওই যে ফান্ডামেন্টালটা স্ট্রং হইলে কনফিউশনগুলোও ঠিক হয়ে যায়। ফরচুন ফেভার দ্য ব্রেভ। কোনটির আংশিক ভাঙনের ফলে ম্যালটোজ তৈরি হয়? আচ্ছা, ম্যালটোজ তৈরি হয় হচ্ছে স্টার্চের আংশিক ভাঙনের ফলে। কোনটি আংশিক রিডিউসিং সুগার? এই ম্যালটোজটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। আয়োডিন দ্রবণে স্টার্চ কোন বর্ণ দিয়ে থাকে? স্টার্চ, তাই না? উজ্জ্বল সোনালী, কালো নীল, এই যে কালো নীল বর্ণ দেয়। আরে স্টার্চে অ্যামাইলোপেকটিন গ্লুকোজ অণু থাকে। অ্যামাইলোপেকটিনের পরিমাণই কিন্তু বেশি, 78% হচ্ছে অ্যামাইলোপেকটিন থাকে স্টার্চে। বাট সংখ্যাটা আমরা পড়ি নাই, সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, দেখে রাখতে পারো, 2000 থেকে 2 লাখ। আলু, ধান, গম, ভুট্টা স্টার্চে অ্যামাইলেজের পরিমাণ কত? আচ্ছা,
অ্যামাইলোজ থাকে হচ্ছে 22% আর অ্যামাইলোপেকটিন হচ্ছে 78%। ওকে। বন ও বস্ত্র শিল্পে প্রধান উপাদান কোনটা? বস্ত্র শিল্প, বনে, এইসব জায়গায় হচ্ছে প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোনটি সেলুলোজের ধর্ম নয়? আচ্ছা, বিজারক। বিজারকটা কিন্তু সেলুলোজের ধর্ম না। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? সেলুলোজ। সরবিটল তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সরবিটল সরবিটল তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয় নাকি ফ্রুক্টোজ? গ্লুকোজ। আচ্ছা। মধুর প্রধান কাঁচামাল কোনটা? মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। অক্সালিক অ্যাসিড তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অক্সালিক অ্যাসিড তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। তারপর স্বচ্ছ সাবান তৈরিতেও কিন্তু সুক্রোজ ব্যবহৃত হয়। এই যে স্বচ্ছ সাবান চলে আসছে। কোনটি প্রাণীর স্টার্চ? গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর স্টার্চ। অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অ্যালকোহল এবং চোলাই মদ তৈরিতে সেলুলোজ, গ্লাইকোজেন, হেমিসেলুলোজ, স্টার্চ। স্টার্চ ব্যবহৃত হয়। হ্যাঁ। কোনটি গঠন সহায়ক পলিস্যাকারাইড? পেকটিন হচ্ছে গঠন সহায়ক পলিস্যাকারাইড। কোনটি সঞ্চিত পলিস্যাকারাইড নয়? স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন, মিউসিলেজ। মিউসিলেজ গঠন সহায়ক পলিস্যাকারাইড নয়। হ্যাঁ। নিচের কোনটির আপেক্ষিক মিষ্টতা সবচেয়ে বেশি? মনোলেলিনে। সো হাসান স্যারের সম্ভাব্য কোশ্চেন ডান। আমাদের যে শর্ত থাকে যে আমরা অনুশীলনের সব কোশ্চেন সলভ করব এবং হাসান স্যারের সম্ভাব্য কোশ্চেন সলভ করব। সো এটা ডান। আমরা এবার চলে যাব কোথায়? মেডিকেল কোশ্চেনে চলে যাব, অ্যামিনো অ্যাসিড পার্টে চলে যাব। কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য? অ্যামিনো অ্যাসিডগুলো কীরকম হয়? স্ফটিকাকার হয়ে থাকে। আর প্রোটিনগুলো হয় হচ্ছে কলয়েডাল। কেন? কারণ অ্যামিনো অ্যাসিডগুলো কানেক্টেড হয়ে প্রোটিন গঠন করে, এজন্য অ্যামিনো অ্যাসিড হচ্ছে স্ফটিকাকার। তারপর কোশ্চেন, নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? আচ্ছা, লাইসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন এগুলো অত্যাবশ্যকীয়, কিন্তু গ্লাইসিন নয়। প্রোটিনে অ্যামিনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা একে অন্যের সাথে সংযুক্ত থাকে? অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে পেপটাইড বন্ধন দ্বারা হচ্ছে সংযুক্ত থাকে একে অন্যের সাথে। বিরল অ্যামিনো অ্যাসিড। বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। ওকে। নিম্নের কোনটি অ্যামিনো অ্যাসিডের কাজ নয়? দেহ গঠনে সাহায্য করে, আমিষ সংশ্লেষণ করে, ইউরিয়া তৈরিতে সহায়তা করে, গ্লিসারল তৈরি করে। গ্লিসারল তৈরি করা অ্যামিনো অ্যাসিডের কাজ নয়। অনুশীলনের প্রশ্ন, নিচের কোনটি অপ্রোটিনীয় অ্যামিনো অ্যাসিড? মানে হচ্ছে প্রোটিন গঠন করে না এমন এমন অ্যামিনো অ্যাসিড, অর্নিথিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কোনটা? অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড মনে রাখার সিস্টেম ছিল টাফ। টাতে টাইরোসিন, ফতে ফিনাইলঅ্যালানিন। নন পোলার অ্যামিনো অ্যাসিড কতটি? 10টি। ইউরিয়া সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে হচ্ছে অর্নিথিন। অ্যামিনো অ্যাসিড কোনটি সিনথেসিস করে না? এনজাইম, অ্যান্টিবডি, হরমোন। তিনটাই সংশ্লেষণ করে, কিন্তু রডোপসিন সংশ্লেষ করে না অ্যামিনো অ্যাসিড। শিশুদের জন্য অনত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড কোনটা? হিস্টিডিন। ও আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি বলছে? অনত্যাবশ্যক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। মানে অত্যাবশ্যক নয় এরকম অ্যামিনো অ্যাসিড। থ্রিওনিন এটাও অত্যাবশ্যক, লিউসিনও, হিস্টিডিনও অ্যামিনো অ্যাসিডও গুরুত্বপূর্ণ, কিন্তু প্রোলিন এটা গুরুত্বপূর্ণ নয়। মানবদেহে বিদ্যমান সকল অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড প্রকৃতির। আচ্ছা, চলে আসছি আমরা প্রোটিন বা আমিষ পার্টে।
প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে? কেরাটিন প্রোটিন থাকে। কোনটি উদ্ভূত প্রোটিন? উদ্ভূত বা জাত প্রোটিন কোনটা? রাইট, উদ্ভূত প্রোটিন এই ফাইব্রিন প্রোটিনটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। আরও উদ্ভূত প্রোটিন আছে কিছু, সেগুলো হচ্ছে পেপটাইড, পেপটোন আর হচ্ছে প্রোটিওজ। কোনটি গাঠনিক প্রোটিন? কোলাজেন হচ্ছে গাঠনিক প্রোটিন। কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? গ্লুটেনিন প্রোটিন পানিতে অদ্রবণীয়। নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? মানে যুগ্ম প্রোটিনের উদাহরণ কোনটা? লিপোপ্রোটিন হচ্ছে লিপিডের সাথে প্রোটিন কানেক্টেড হয়, এজন্য এটা হচ্ছে যুগ্ম প্রোটিন। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিলিন, তারপর হচ্ছে ইনসুলিন, এই তিনটাই হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। এনজাইম সমূহ গ্লোবিউলার নয়। প্রোটিনের গঠনের প্রকারভেদ নিম্নের কতটি? গঠনের প্রকারভেদ হচ্ছে চারটা: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি। নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? সবচেয়ে সরল ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। ওকে, নিম্নের কোনটি উৎসেচক উপাদান? প্রোটিন হচ্ছে উৎসেচক উপাদান। অনুশীলনীর কোশ্চেন: পেপটাইড বন্ধন কোন যৌগে দেখা যায়? প্রোটিনে। কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? হর্ডিন হচ্ছে জব এবং বার্লি এই দুইটা থেকে হচ্ছে হর্ডিন প্রোটিন পাওয়া যায়। কোন প্রোটিনটি হেরিং মাছের শুক্রাণুতে পাওয়া যায়? ক্লুপেইন এটা। কোনটি পানিতে দ্রবণীয় সরল প্রোটিন? পানিতে দ্রবণীয় সরল প্রোটিন হচ্ছে হিস্টোন। ওকে, খাবার চালে বিদ্যমান প্রোটিন কোনটা? অরাইজেনিন। ধানের অরাইজেনিন কোন ধরনের প্রোটিন? ধানের অরাইজেনিন হচ্ছে গ্লুটেনিন প্রোটিন। হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে একটা যুগ্ম প্রোটিন। কেন? কারণ এখানে হিমের সাথে গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ আর হিম হচ্ছে লৌহ অংশ, এই দুইটা কানেক্টেড হয় এজন্য। ডিমের সাদা অংশে কোন ধরনের প্রোটিন থাকে? অ্যালবুমিন। সাদা অংশে থাকে অ্যালবুমিন, আর হচ্ছে ভেতরের যে অংশটা কুসুম অংশ ওইখানে থাকে হচ্ছে গ্লোবিউলিন। নখে কোন ধরনের প্রোটিন থাকে? স্ক্লেরোপ্রোটিন। সরল প্রোটিন নয় কোনটা? মায়োসিন হচ্ছে উদ্ভূত প্রোটিন, এটা কোনো সরল প্রোটিন নয়। কোনটিতে গ্লুটেনিন প্রোটিন বিদ্যমান? চাউলে, অরাইজেনিন হিসেবে, তাই না? জিনের রেগুলেশনে কোন ধরনের প্রোটিন ভূমিকা রাখে? হিস্টোন প্রোটিন। আচ্ছা, কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে? গ্লুটামিক অ্যাসিড থাকে হচ্ছে আমিষে। কি হিসেবে? ওই যে গ্লুটেনিনে, তাই না? কোনটি 70-80% ইথানলে দ্রবীভূত হয়? 70-80% ইথানলে দ্রবীভূত হয় হচ্ছে প্রোলামিন। ওকে, কতটি ভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করে অলিগোপেপটাইড? অলিগোপেপটাইড এটা হচ্ছে 10-এর অধিক হইলে। 10-এর অধিক নাকি 4 থেকে 10টা। ওকে, এটা তত গুরুত্বপূর্ণ নয়। যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষিত করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাকে কি বলা হয়? সরল প্রোটিন বলা হয়। ভুট্টার জেইন কোন ধরনের প্রোটিনের উদাহরণ? ভুট্টার জেইন হচ্ছে প্রোলামিন প্রোটিনের উদাহরণ। কোন প্রোটিন প্রাণীদেহের হাড়, চুল, নখ, ত্বক সংযোগ টিস্যুতে বেশি থাকে? স্ক্লেরোপ্রোটিন। ডিমের কুসুম রক্তরসে কোন প্রোটিন থাকে? আচ্ছা, ডিমের কুসুমে রক্তরসে এগুলাতে হচ্ছে তোমার গ্লোবিউলিন প্রোটিন থাকে, বলছি এটা আগেও। গম ও রাইয়ের গ্লিয়াডিন কোন প্রোটিনের উদাহরণ? গম এবং রাইয়ের গ্লিয়াডিন এটা হচ্ছে প্রোটামিন, গ্লুটেনিন, প্রোলামিন, গ্লোবিউলিন। প্রবাবলি প্রোলামিন হবে। হ্যাঁ। বার্লির বিটা অ্যামাইলেজ কোন প্রোটিনের উদাহরণ? বার্লির বিটা অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ হচ্ছে অ্যালবুমিনের উদাহরণ। শস্যদানায় কোন প্রোটিন অধিক পরিমাণে থাকে? গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, প্রোটামিন। শস্যদানায় বেশি পরিমাণে থাকে গ্লোবিউলিন প্রোটিন। ও মাই গড, গ্লুটেনিন হবে। আচ্ছা,
হাইড্রোলাইসিস শেষে প্রচুর প্রোলামিন এবং অ্যামোনিয়া পাওয়া যাবে হচ্ছে প্রোলামিনকে হাইড্রোলাইসিস শেষে। শিম বীজে কোন প্রোটিন থাকে? শিম বীজে থাকে হচ্ছে লিগোমেলিন। আলুতে কোন প্রোটিন পাওয়া যায়? টিউবেরিন প্রোটিন। স্যামন মাছের শুক্রাণুতে হচ্ছে সালমিন প্রোটিন থাকে, আর এটা হচ্ছে এক ধরনের প্রোটামিন। এই সালমিন প্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটামিন প্রোটিন। হিমোগ্লোবিন প্রোটিনটিতে প্রোটিনের কোন গঠন বিদ্যমান? আচ্ছা, হিমোগ্লোবিনের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। প্রাইমারি সম্ভবত। ও মাই গড, কোয়াটারনারি। হ্যাঁ, এটা কোয়াটারনারি হবে, কারণ হিমোগ্লোবিন দেখবা যে 4 পলিপেপটাইড দ্বারা গঠিত হয়। 4 পলিপেপটাইড দ্বারা গঠিত হয় হিমোগ্লোবিন, এরকম। নিচের কোনটি টেন্ডনের মূল উপাদান? টেন্ডনের মূল উপাদান হচ্ছে কোলাজেন। এন্ডরফিন নামক ব্যথানাশক প্রোটিন মানবদেহে কোথায় উৎপন্ন হয়? মস্তিষ্কে। নিচের কোন প্রোটিনটি ঘুম সৃষ্টিতে অবদান রাখে? এস ফ্যাক্টর। কোন উদ্ভিজ্জ প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন? আচ্ছা, বাদাম, সয়াবিন, ডিম, ডাল। সয়াবিন। না, সয়াবিন কি প্রোটিন নাকি? সয়াবিন তো প্রোটিন না। কোন উদ্ভিজ্জ প্রোটিন দ্বিতীয় শ্রেণীর প্রোটিন? ডাল। আচ্ছা। নিচের কোনটি ক্রোমোপ্রোটিন নয়? ক্যারোটিনয়েড প্রোটিন, ক্যাসিনোজেন, হিমোগ্লোবিন প্রোটিন, ফ্লাভোপ্রোটিন। ক্যাসিনোজেন। কোন জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টিকে কি বলে? প্রোটিওম, প্রোটিওজ, প্রোটিওম হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ। নিচের কোনটি গাঠনিক প্রোটিন নয়? মায়োগ্লোবিন, স্ক্লেরোপ্রোটিন, ফাইব্রাইন, কন্ড্রিন। মায়োগ্লোবিন। কোষীয় মার্কার হিসেবে কোন প্রোটিন ব্যবহৃত হয়? মায়োসিন, হিস্টোন কমপ্লেক্স, হিস্টোকম্প্যাটিবিলিটি প্রোটিন। জানি না এটা কোথায় আছে, বইয়ে নাই। চলনশীল প্রোটিনের উদাহরণ কোনটি? হাসান স্যারের বইয়ে আছেই, অ্যাক্টিন, মায়োসিন। দর্শনে কোন প্রোটিন সাহায্য করে? রডোপসিন। জীবনের কর্মঘোড়া বা ওয়ার্ক হর্স অনু বলা হয়। আলিম স্যারের সম্ভাব্য কোশ্চেন দরকার নাই, এটা তাও প্রোটিন হবে আনসার, বলে দিলাম বোনাস হিসেবে। লিপিড বা স্নেহ জাতীয় পদার্থে চলে আসলাম। কোন ভিটামিন কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়? কোলেস্টেরল থেকে ভিটামিন ই, ভিটামিন এ, বায়োটিন, ভিটামিন ডি। আচ্ছা, কোলেস্টেরল থেকে উৎপন্ন হচ্ছে ভিটামিন ডি। ওকে, পরের কোশ্চেন, নিচের কোনটা ভালো কোলেস্টেরল? ভালো কোলেস্টেরল বলা হয় হচ্ছে এইচডিএল কে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। জীবদেহে বিভিন্ন প্রকার লিপিডের ভূমিকা বিষয়ে কোনটি সঠিক? কোলেস্টেরল কোষ আবরণী তারল্যতা বৃদ্ধি করে, ফসফোলিপিড কোষের আয়নকে স্থির রাখে, মহিলাদের রক্তে এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়, লিপিড উদ্ভিদে বর্ণ সৃষ্টি করে। এটা সঠিক নয়। মহিলাদের রক্তে এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়? এলডিএল তো কখনোই হৃদরোগের ঝুঁকি কমাইতে পারে না। এইটা সঠিক নয়, আমার কাছে মনে হয় যে এলডিএল হৃদরোগের ঝুঁকি কমায়। এলডিএল কখনোই হৃদরোগের ঝুঁকি কমায় না, সেটা মহিলাদের রক্তে হোক, পুরুষের রক্তে হোক। আর ডি নাম্বার হচ্ছে লিপিড উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে, এটাও সঠিক নয়। কেন? কারণ উদ্ভিদের বর্ণ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে ক্রোমোপ্রোটিনগুলা। ক্রোমোপ্রোটিনগুলো হচ্ছে উদ্ভিদের বর্ণ সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা 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 আচ্ছা, একটু মনে হয় পাকনামি করে ফেলছি। কোনটা সঠিক বলছে রে, বলছে কোনটা সঠিক। তো সি নাম্বার তো ভুল, আমি তো ঠিকই ব্যাখ্যা করছিলাম। এই ডিটা সঠিক, ডিটা সঠিক। আচ্ছা, যে এলডিএ লিপিড উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে, এটা সঠিক। হ্যাঁ,
কোনটি জাতক লিপিড? স্টেরয়েড, টারপিনস, রাবার, এইগুলা হচ্ছে জাতক লিপিড। নিচের কোনটি রক্তে বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? এলডিএল। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে কি বলে? আচ্ছা, লিপিডকে আমরা সাধারণত যদি মানে বিশ্লেষণ করা হয় তাহলে সেখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়। তো যদি বাড়তি ফসফেট থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফসফোলিপিড। ওকে, নিচের কোনটি ফসফোলিপিড? কিউটিন, সুভেরিন, লেসিথিন, টারপিন, ফসফোলিপিড, রাইট। ফসফোলিপিড হচ্ছে লেসিথিন। হ্যাঁ, লেসিথিন একটা জটিল ফসফোলিপিড, তাই না? লেসিথিন হচ্ছে জটিল ফসফোলিপিড, আর সরল ফসফোলিপিড হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? লো ডেনসিটি লিপোপ্রোটিনকে। নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? আমরা জানি পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি, তো আনসার হচ্ছে বি নাম্বারটা। নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? টারপিনয়েডস। সরল লিপিডের উদাহরণ নয় কোনটি? আচ্ছা, আমরা জানি যে যুগ্ম লিপিড যেগুলো বা উদ্ভূত লিপিড, আচ্ছা উদ্ভূত লিপিড হচ্ছে স্টেরয়েড, টারপিনস, রাবার। তো টারপিন, এই রাবার হচ্ছে সরল লিপিডের উদাহরণ নয়। অনুশীলনের কোশ্চেন, কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরল হচ্ছে লিপিড জাতীয় পদার্থ। নিচের কোনটি তৈল জাতীয় লিপিড নয়? আচ্ছা, তৈল জাতীয় না মানে হচ্ছে চর্বি জাতীয়, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেগুলা কঠিন বা অর্ধ কঠিন অবস্থায় থাকে। অলিক অ্যাসিড, পামিটোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড কিন্তু হচ্ছে সম্পৃক্ত যে অ্যাসিডটা, তাই না? আর সম্পৃক্তগুলা কি হয়? সম্পৃক্ত যে অ্যাসিডগুলা এগুলা হচ্ছে তোমার চর্বি থাকে সাধারণ অবস্থায়। তো পামিটিক অ্যাসিড কিন্তু তৈল জাতীয় লিপিড নয়। নিচের কোনটি মুরগির ডিম ও মাছে প্রচুর পরিমাণে থাকে? লেসিথিন, পামিটিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। আচ্ছা, মুরগির ডিম এবং মাছে লিনোলিক অ্যাসিড থাকে সম্ভবত। নো, লেসিথিন, লেসিথিন। আলিম স্যারের কোশ্চেন, মুরগির ডিম ও মাছে প্রচুর পরিমাণ থাকে হচ্ছে লেসিথিন। দেখুন এটা একটু, এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই নাই। কোনটি মানুষের করোনারি থ্রম্বোসিস ঘটায়? এলডিএল। লিপিড কত তাপমাত্রায় কঠিন থাকলে তাকে চর্বি বা ফ্যাট বলে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। লিপিড অদ্রবণীয় কোনটিতে? আচ্ছা, লিপিড লিপিড হচ্ছে পানিতে অদ্রবণীয়। মোম কোন ধরনের পদার্থ? মোম এক ধরনের লিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন কোন ধরনের লিপিড? ফসফোলিপিড। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? এইচডিএল এর পরিমাণ 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকা ভালো। তুলসী, পুদিনা, পাইন উদ্ভিদ থেকে কোন লিপিড পাওয়া যায়? টারপিনস। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? এটা হচ্ছে, আমি সাধারণত সংখ্যা কম প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ মেডিকেল কোশ্চেনে দেখা যায় যে সংখ্যা থেকে কোশ্চেন আসে না বললেই চলে। এজন্য সংখ্যার দিকে বেশি প্রায়োরিটি না দিয়ে আমি কনসেপ্টে অলওয়েজ প্রায়োরিটি দিয়ে থাকি। তো এটা আন্দাজে ঢিল মারবো কিনা, সম্ভবত এই সি অথবা ডি যে কোনো একটা হবে। হ্যাঁ, সি। আরে আন্দাজে ঢিল মারি দিয়েছি, একদম শেষ। মানে এটা মুখস্থ করিনি ঠিক আছে, বাট সংখ্যাটা দেখছিলাম তো একবার,
এই জন্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনটি? স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। হ্যাঁ, স্টিয়ারিক অ্যাসিডই হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সরিষা বীজে অঙ্কুরোদ্গমকালে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কোনটা? লিপিড। ইম্পর্টেন্ট এটা। সম্ভাব্য কোশ্চেনে চলে আসি, হাসান স্যারেরগুলো সলভ করব। কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়? বর্ণহীন, পানিতে প্রায় অদ্রবণীয়, পানির চেয়ে ভারী, অ্যাস্টার হিসেবে থাকে। এটা সঠিক, এটাও সঠিক। না, পানির চেয়ে হালকা হবে, সরি, পানির চেয়ে হালকা হবে, পানির চেয়ে ভারী না। হ্যাঁ, যাক, পেরে গেছি। আয়নের বাহক হিসেবে কাজ করে কোনটা? ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে কোনটা তাহলে? আমরা যদি এমনি যদি জাস্ট জিজ্ঞেস করে আয়ন বাহক হিসেবে কাজ করে ফসফোলিপিড। এখন আরও যদি ডিপে যাইতে চাই, তাহলে আরও যদি একটু এক্স্যাক্টভাবে বলতে চাই, তাহলে আনসার হচ্ছে লেসিথিন। ঠিক আছে, ফসফোলিপিডের লেসিথিন গ্রুপটা। থাইলাক্স সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে নিম্নের কোনটা? গ্লাইকোলিপিড। নিম্নের কোনটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে? গ্লাইকোলিপিড শক্তি উৎপাদনের সাথে জড়িত থাকে না। ওয়েট, এটা হচ্ছে ফটোসিনথেসিসের সাথে। গ্লাইকোলিপিড ফটোসিনথেসিস, ঠিক আছে। লিপোপ্রোটিন যেটা, এটা শক্তি উৎপাদনের সাথে জড়িত। হ্যাঁ, আর লিপোপ্রোটিন সম্পর্কে আরেকটু বাড়তি তথ্য দিই। আরেকটা তথ্য সেটা হচ্ছে যে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কিন্তু এই লিপোপ্রোটিন। কোনটি সরল লিপিড নয়? স্টেরয়েড, টারপিনস, রাবার, এইগুলো হচ্ছে উদ্ভূত লিপিড। তাহলে এই টারপিনস কিন্তু সরল লিপিড নয়। ওকে। কোনটি যৌগিক লিপিড? স্টেরয়েড। ও আচ্ছা, তো বেটা, এখানে তো উদ্ভূত চাই নাই, যৌগিক বলতে। ফসফোলিপিড, এটা তো বাচ্চারাও জানে। ফসফেটের সাথে লিপিড গ্রুপ সংযুক্ত হয়ে হয়েছে ফসফোলিপিড। কোনটি উদ্ভূত বা জাতক লিপিড? উদ্ভূত বা জাতক লিপিড, রাইট। এই যে স্টেরয়েড, টারপিনস, রাবার, এইগুলা। স্নেহদ্রব্যের অপর নাম কি? ট্রাইগ্লিসারাইড। যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াসে কঠিন অবস্থায় বিরাজ করে, সেগুলো হচ্ছে চর্বি। কোনটি তেলের উদাহরণ? টারপিনস হচ্ছে তেলের একটা উদাহরণ। ও মাই গড, খাইছে রে। টারপিনস কি বুঝাইতে চাইছে আল্লাহ জানে। টারপিন তেল তো আছে, বাট এরা বলছে ভোজ্য তেল যেটা, এটা হচ্ছে তেলের উদাহরণ। সম্ভাব্য কোশ্চেন, এই কোশ্চেনটা বানাইছে কারা জানো? উন্মেষ হচ্ছে এই কোশ্চেন বানাইছে। এটা কোনো অনুশীলনীরও কোশ্চেন না, কোনো মেডিকেল কোশ্চেনও না। উন্মেষ কোশ্চেনটা বানাইছে। ক্যা কোশ্চেন হ্যাঁ। নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে ফসফোলিপিড। সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টনোপ্লাস্ট প্রভৃতি, এইগুলাতে কোন লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। যৌগিক লিপিডের আর্দ্র বিশ্লেষণের ফলে যে লিপিড পাওয়া যায় তাকে কি বলে? আচ্ছা, যৌগিক লিপিডের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায় হচ্ছে সরল লিপিড নাকি নিউট্রাল লিপিড? উদ্ভূত লিপিড। আচ্ছা, যৌগিক লিপিডের আর্দ্র বিশ্লেষণের ফলে পাওয়া যায় যে লিপিড, সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। ওকে। যে সকল যৌগ আইসোপ্রিন এককের পলিমার দ্বারা গঠিত, ওইগুলাকে কি বলা হয়? ওইগুলোকে বলা হয় টারপিনয়েড লিপিড। টারপিনয়েড লিপিড কত প্রকার? টারপিনয়েড লিপিড কত প্রকার, এটাও তো আমি মুখস্থ করিনি। কয় প্রকার? টারপিনয়েড লিপিড 5 প্রকার নাকি? 3 প্রকার। আচ্ছা। যে সকল স্টেরয়েড হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে কি বলে? যে সকল স্টেরয়েডে হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে কি বলে? OH গ্রুপটা থাকলে সেটা হচ্ছে এস্টেরল। ওকে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়ে থাকে?
করোনারি থ্রম্বোসিস হয়ে থাকে। কোনটি মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে? ইটিসি এর সাথে জড়িত হচ্ছে লিপোপ্রোটিন। উদ্ভিদের ফল ও বীজে সঞ্চিত খাদ্যরূপে জমা থাকে কোনটি? ফল ও বীজে সঞ্চিত খাদ্যরূপে জমা থাকে বলতে পারলাম না। ফল ও বীজে সঞ্চিত খাদ্যরূপে গ্লাইকোলিপিড নাকি ট্রাইগ্লিসারাইড? ট্রাইগ্লিসারাইড, আচ্ছা, ইম্পর্টেন্ট। লিপিড সম্পর্কিত কোন তথ্যটি সত্য নয়? লিপিড সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? লিপিড পানি অপেক্ষা হালকা, হ্যাঁ পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। সুনির্দিষ্ট গলনাঙ্ক, আচ্ছা এটা সত্য নয়, লিপিডের ক্ষেত্রে সুনির্দিষ্ট গলনাঙ্ক নাই। গঠন প্রকৃতি অনুসারে লিপিড কত প্রকার? 3 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। নিচের কোনটি সাবানায়ন লিপিডের উদাহরণ নয়? আলিম স্যারের কোশ্চেন, দেন স্কিপ স্কিপ স্কিপ। চলে আসি মেডিকেল কোশ্চেন, এনজাইম পার্টটা, এটা শেষ হলেই শেষ আমাদের আজকের কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজটা আজকের মতো শেষ। আজকের অধ্যায়টা শেষ আর কি, সিরিজ শেষ না, আজকের অধ্যায়টা শেষ। নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? ইউরোবাইলেজ। কোএনজাইম বিষয়ে কোনটি সঠিক? এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন, হ্যাঁ এটা সঠিক। ও মাই গড, এই কি হলো? কি হলো? ওয়েট, আমি একটু চেক দিই। আচ্ছা, কনফিউশন লাগার ব্যাপারটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে এনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন যেটা, সেটা কিন্তু কোএনজাইম নয়, বরং কোফ্যাক্টর। ওইটা হচ্ছে কোফ্যাক্টর। আর এখানে কোএনজাইম বলতে কি বোঝায়? কোএনজাইম হচ্ছে অনেক ভিটামিনের কার্যকর রূপ। ওকে, এনজাইম বিষয়ে কোনটি সঠিক? রাসায়নিক বিক্রিয়ার ফলে ফলে পরিবর্তন হয় না, এনজাইম কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলে নিজে পরিবর্তন হয় না, আমিষ দিয়ে গঠিত। হ্যাঁ। লাইপেজ অনুঘটক সম্পর্কে নিচের কোনটি সঠিক? লাইপেজ অনুঘটক মানে হচ্ছে লিপিডের সাথে প্রোটিন কানেক্টেড হয়ে যে অনুঘটকটা, ওইটা। দই ও পনির তৈরিতে লিপোপ্রোটিন, ও লাইপেজ, তাই না? লাইপেজের কথা বলতেছে, লাইপেজ এনজাইমের কথা বলতেছে। লাইপেজ এনজাইম কোথায় ব্যবহৃত হয়? দই এবং পনির তৈরিতে ব্যবহৃত হয়, সঠিক। নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়? পিএইচ, তাপ, এই দুইটা তো অবশ্যই আছে, দরকার আছে। সময়, চাপ, প্রেসার আর সময়, এই দুইটা কোনটা কি হবে? সময় তো অবশ্যই আছে, সময় তো কানেক্টেড, কারণ এনজাইম কি করে? সাম্যাবস্থার উপর কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সাম্যাবস্থায় কোনো প্রভাব বিস্তার করতে পারে না এনজাইম। তো এখানে সময়ের একটা ব্যাপার চলে আসতেছে, কিন্তু চাপের ব্যাপার কিন্তু এনজাইমের সাথে কানেক্টেড না। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে? আমরা জানি এনজাইমগুলো হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো কাজ করে থাকে। তবে এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে গেলেই কিন্তু কাজ শেষ। তবে এখানে যেহেতু আর একটু বড় তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি, এটা দেওয়াই বেটার হবে। এখানে 50 ডিগ্রি সেলসিয়াস দেওয়া বেটার হবে। অনুশীলনের কোশ্চেনে চলে আসি। কোন বিজ্ঞানী এনজাইম ক্রিয়ার তালাচাবি মতবাদ প্রদান করছিলেন? এমিল ফিশার। এনজাইমের প্রকৃতি কীরকম? এনজাইম যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির। যে এনজাইম একটি প্রোটিন ও একটি নন প্রোটিন অংশ নিয়ে গঠিত তাকে কি বলা হয়? প্রোটিন এবং নন প্রোটিন অংশ নিয়ে গঠিত, ওইগুলো হচ্ছে যুগ্ম যুগ্ম এনজাইম। বুঝতে পারছো? যুগ্ম এনজাইম বা সংযুক্ত এনজাইম। এমিল ফিশার কত সালে তালাচাবি মতবাদ প্রবর্তন করেন? নো নিড, দরকার নেই এরা। তাও যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে দেখতে পারো, বাট এই কোশ্চেন আসবে না, বলে দিলাম। 1890 সালে।
যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কি বলে? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তখন এটাকে বলে কোএনজাইম। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে তাকে বলা হয় কোফ্যাক্টর। ফার্মেন্টেশন ঘটে ল্যাকটেজ এনজাইমের প্রভাবে, জাইমেজ এনজাইমের প্রভাবে। হ্যাঁ, জাইলুলোজ 5-ফসফেট থেকে রাইবোলোজ 5-ফসফেটে রূপান্তরিত হতে এ অংশে কোন এনজাইম ক্রিয়াশীল থাকে? জাইলুলোজ থেকে রাইবোলোজে যাইতে, তাই না? এখানে হচ্ছে মনে আছে এটা? এটা কিন্তু এই অধ্যায়ের কোশ্চেন না, এটা হচ্ছে উদ্ভিদ ছাড়ি তত্ত্ব চ্যাপ্টারের কোশ্চেন। জাইলুলোজ 5-ফসফেট থেকে রাইবোলোজ 5-ফসফেট। এখানে আইসোমারেজ কিন্তু না, যতদূর মনে পড়ে। আইসোমারেজ কোথায় কাজ করতো? আইসোমারেজ হয়েছে তোমার আমি বুঝতে পারতেছি, বাট এই মুহূর্তে আমি নিজে বলতে পারতেছি না, সরি। এখানে জাইলুলোজ থেকে রাইবোলোজে কনভার্ট করতে হচ্ছে এপিমারেজ এনজাইমটা ক্রিয়া করে। হ্যাঁ, এপিমারেজ, ঠিক আছে। জাইলুলোজকে রাইবোলোজে কনভার্ট করার ক্ষেত্রে এপিমারেজ এনজাইমটা ক্রিয়া করে। এক্ষেত্রে কাজের দিক থেকে নিচের কোন জোড়া সদস্যরা বেশি সাদৃশ্যপূর্ণ? এডিপি এটিপি, ডিএনএ এটিপি, আরএনএ এডিপি, ডিএনএ এফএডি। কাজের দিক থেকে এটা হবে কি দেখতে হবে। হ্যাঁ, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জাস্ট একটা ফসফেটের পার্থক্য। ফসফেট একটা যুক্ত করে দাও, ওইটাই কানেক্ট হয়ে যাবে, মানে ওইটাই কনভার্ট হয়ে যাবে। আবার একটা ফসফেট কমাই দাও, এটাই কনভার্ট হয়ে যাবে। গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম? সেলুলেজ এনজাইম। এই যে এটা সি। মানুষের চোখের ছানি অপসারণে চোখের লেন্সে যে এনজাইমটি ব্যবহৃত হয় ট্রিপসিন এনজাইম। নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়? পনির তৈরিতে রেনিন এনজাইম ব্যবহৃত হয়। গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হওয়ার বিক্রিয়ায় যে এনজাইম জড়িত? সেলুলেজ, সেলুবায়েজ, জাইমেজ, ক্যাটালেজ। এখানে আনসার হচ্ছে জাইমেজ। গ্লুকোজ ভেঙে, এটা হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়া। তুমি দেখো যে গ্লুকোজ থেকে ইথানল, এটা আমার আগে যারা ক্লাস করছো, অর্গানিক কেমিস্ট্রির ক্লাস যারা করছো, তাদেরকে আমি টেকনিক দিয়েছিলাম। স্টেডিয়ামে মামাগো গজায়, যায় যায় গ্লুকোজ যাতে হচ্ছে জাইমেজ, আর রসইতে হচ্ছে ইথানল। তাহলে গ্লুকোজ থেকে ইথানলে কনভার্ট করার জন্য জাইমেজ এনজাইম ক্রিয়া করতেছে, রাইট। আর ক্যাটালাইজ কখন অ্যান্সার হতো? যখন হাইড্রোজেন পারঅক্সাইড থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন অপসারণ করতো। ফ্রুক্টোজ 6-ফসফেটকে জাইলুলোজ 5-ফসফেটে রূপান্তরকারী এনজাইম কোনটা? ফ্রুক্টোজ 6-ফসফেটকে জাইলুলোজ 5-ফসফেটে রূপান্তরিত করতে, তাই না? অ্যালডোলেজ, ফসফেটেজ, কাইনেজ, ট্রান্সকিটোলেজ। এইটা কোন এনজাইম স্টার্চকে ভেঙে ডেক্সট্রিনে কনভার্ট করে? স্টার্চকে ডেক্সট্রিনে, তাই না? এটা হচ্ছে আনসার অ্যামাইলেজ। এখন আলফা অ্যামাইলেজ নাকি বিটা অ্যামাইলেজ? আমরা জানি স্টার্চের ক্ষেত্রে হচ্ছে আলফা থাকে, তাহলে আলফা অ্যামাইলেজ হবে। হ্যাঁ, রক্তে ইউরিক অ্যাসিড শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? ইউরিয়েজ, ইউরিক কেজ। আচ্ছা, আসলে ইউরিক কেজ হবে, তো আনসার ওই ইউরিএস দিলে যদি মেডিকেলে এরকম কোশ্চেন আসে তো ইউরিএস দিয়ে দিবা, হয়ে যাবে। সম্ভাব্য কোশ্চেন, কতটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়? কতটি? 5টে কি 3টা? 3টা বৈশিষ্ট্যের উপর। সংখ্যা মুখস্থ করা, আরে ক্রাইসিস রে। কোনটি কোএনজাইমের উদাহরণ নয়? কোএনজাইমের উদাহরণ নয়। Fe2+, FADH2 কোএনজাইম এ এটিপি।
Fe2+ এটা। সকল এনজাইম কত পিএইচ এর মধ্যে সর্বাধিক ক্রিয়াশীল? 6 থেকে 9। কোনটি এনজাইমের ভৌত বৈশিষ্ট্য নয়? প্রোটিনধর্মী, তাপ সহনশীল, কার্যকারিতা পিএইচ নির্ভর, কলয়েড ধর্মী। এনজাইমের ভৌত বৈশিষ্ট্য নয়। আচ্ছা, কলয়েড ধর্মী। এটা সঠিক নয়, কারণ অধিক তাপে কিন্তু এনজাইম নষ্ট হয়ে যায়, তাই না? কোনটি অক্সিডো রিডাক্টেজ এনজাইমের উদাহরণ? অক্সিডো রিডাক্টেজ এনজাইমের উদাহরণ সাইটোক্রোম অক্সিডেজ এটা। কোনটি হাইড্রোলাইটিক এনজাইমের উদাহরণ? হাইড্রোলাইজ। ভেরি সিম্পল। কি বলছে? ফসফেটেজ হবে। ওয়েট, হ্যাঁ ঠিকই আছে। গ্লুকোজ প্লাস এটিপি, গ্লুকোজ 6 ফসফেট প্লাস এডিপি, এখানে কোন এনজাইম কাজ করছে? গ্লুকোজ এর সাথে এটিপি যুক্ত হয়েছে, গ্লুকোজ 6 ফসফেট প্লাস এডিপি, মানে ফসফেট একটা যুক্ত হয়েছে, তাই না? ফসফোরাইলেশন হয়েছে, তো ফসফোরাইলেজ, হ্যাঁ গ্রেট। তাপমাত্রা কত হলে এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হয়? 35 থেকে 40 হলে। নিচের কোন ধাতুটির উপস্থিতি এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়? হ্যাঁ, এই যে দারুণ দারুণ টেকনিক দিছিলাম না, আগে জানলে রে কুত্তা, দারুণ একটা। হ্যাঁ, এটাই ম্যাগনেসিয়াম। দারুণ টেকনিক, কিন্তু তারা ক্লাসটা করছো, তারা খাঁটি বাংলায় একটা দারুণ টেকনিক শিখে গেছো। এই টেকনিকটা আমি এখন বললাম বলেই তো দিছি, এই যে আগে জানলে রে কুত্তা। তোমার ফ্রেন্ড তো তার শত্রুকে বলতেছে, আহারে আগে জানলে রে কুত্তা, তোকে দেখে নিতাম। আগে, এটা এর জীবন হচ্ছে আগে জানলে, জিঙ্ক, কুত্তা কে সিইউ। বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় কোন এনজাইমের কার্যকারিতায় ভেঙে যায়? সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় কোন এনজাইমের কার্যকারিতায় ভেঙে যায়? এটা অ্যামাইলেজ হওয়ার কথা না? ও মাই গড, প্রোটিয়েজ। পেপসিন, ট্রিপসিন, প্যাপেইন, এইগুলা হচ্ছে প্রোটিয়েজভুক্ত এনজাইম। বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় কোন এনজাইমের কার্যকারিতায় ভেঙে যায়? প্রোটিয়েজ এনজাইমের কার্যকারিতায়। কোন এনজাইমটি হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে? এটা হচ্ছে ক্যাটালাইজ এনজাইম। কোন আমেরিকান চক্ষু চিকিৎসক ট্রিপসিন এনজাইম প্রয়োগ করে চোখের ছানি অস্ত্রোপচার করেছিলেন? জোসেফ স্পিনা। ক্লিনিক্যাল বিশ্লেষণে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? ক্লিনিক্যাল বিশ্লেষণে সম্ভবত ইউরিয়েজ এনজাইমটা ব্যবহৃত হয়। হ্যাঁ, একটা টেস্টের জন্য আর কি। ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ নির্ণয়ের জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়? গ্লুকোজ অক্সিডেজ, গ্লুটামিক সিনথেটেজ, অ্যামাইলেজ, ইউরিয়েজ। গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের জন্য বি হবে কি? হ্যাঁ, গ্লুকোজ অক্সিডেজ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোন এনজাইম ব্যবহৃত হয়? গ্লাইকোলাইটিক, লাইপোলাইটিক, প্রোটিওলাইটিক, হাইড্রোলাইটিক। আল্লাহ জানে, মাবুদ জানে। এটা আবুল হাসান স্যারের বই কোথায় আছে? এটা দাগানো লাইনের ভিতরে নাই, আর গুরুত্বপূর্ণ লাইন মার্ক করার ভেতরেও পায় না। এটা প্রোটিওলাইটিক। ট্যানারিতে চামড়া লোমমুক্ত করার জন্য ব্যাকটেরিয়া ও ছত্রাক নিঃসৃত কোন এনজাইম ব্যবহার করা হয়? চামড়া লোমমুক্ত করার জন্য রাইট, হাইড্রোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, জাইমেজ। প্রোটিওলাইটিক।
প্রোটিনের প্রস্থেটিক গ্রুপ ম্যাগনেসিয়াম 2+ হলে তাকে কি বলে? কোফ্যাক্টর বলে। হ্যাঁ। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় কোন এনজাইম ব্যবহৃত হয়? অ্যামাইলেজ। তো আলহামদুলিল্লাহ শেষ আলিম স্যারের কোশ্চেন, এগুলা দরকার নাই। হাসান স্যারের সম্ভাব্য কোশ্চেন আমরা শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এই চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, সব অনুশীলনের কোশ্চেন সলভ করছি এবং হাসান স্যারের সম্ভাব্য কোশ্চেন সলভ করছি বেশ অনেকগুলা। এবং এর আগে তো আমরা এই অধ্যায়ের উপর দাগান্না বইয়ের ক্লাস করছিলাম, সেখানে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমি যতটুকু জানি, আমার এই ক্ষুদ্র জ্ঞান যতটুকু ধারণ করে সেখান থেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি একটা ভালো প্রস্তুতি হয়েছে। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকো।